মীরা, আপনি খুব চুপচাপ। চুপ থাকলে সমস্যা কোথায়? আপনাকে চুপ থাকা মানায় না। চুপ দেখলে আমি হাজারটা অর্থ বানাতে শুরু করি। আমি তার দিকে তাকালাম। আবছা আলোতে তার চোখ দুটো অদ্ভুতভাবে স্পষ্ট দেখাচ্ছে। জানতে চাইলাম, কি অর্থ বানান? এই যে আপনি ভাবছেন আমি ভুল করেছি, কিংবা আপনি ভাবছেন সব কিছু খুব দ্রুত হয়ে যাচ্ছে। আমি মাথা নাড়লাম। একটাও না। সে একটু চমকালো। তাহলে? আমি কিছুক্ষণ ভেবে বললাম, আমি ভাবছি মানুষ কখন কাকে ভালোবাসে সেটা বোঝা তো কঠিন কেন? আচ্ছা বলুন তো, আপনি আমাকে কবে থেকে ভালোবাসতে শুরু করলেন? লাজুক হাসল সে। সামান্য শব্দ হলো। সে হাসিটা আমি স্পষ্ট দেখতে পেলাম না, অথচ দেখার জন্য তীব্র আকাঙ্ক্ষা আমাকে ঘিরে ধরল। মীরা, এত তাড়াহুড়ো করছেন কেন? একটু সময় দিন না আমাকে। এখন যাই বলবো সব এলোমেলো লাগবে শুনতে। ও ঠিক আছে। আমি যতদূর জানি আপনি আমাকে সেভাবে পছন্দই করতেন না। এটা কবে থেকে শুরু হলো জানার জন্য বড্ড কৌতূহল হচ্ছে। পছন্দ করতাম না এটা ভুল কথা। আপনার জন্য আমার ভেতর যে মায়া সেটা তো শুরু থেকেই আছে। অসহায় ছিলাম, সাহস ছিল না। আপনি কি জানেন, আজকে আঙ্কেলের সামনে কথা বলার সময় আমার হাত কাঁপছিল। আমি অবাক হয়ে তাকালাম। আপনাকে তো খুব কনফিডেন্ট দেখাচ্ছিল। সে হেসে বলল, দেখানো আর থাকা এক জিনিস না মীরা। আমি খুবই নার্ভাস ছিলাম। সত্যি বললে আমার মনে হচ্ছিল সব কিছু স্বপ্নের ভেতর ঘটে যাচ্ছে। বলেই সে শব্দ করে হাসল। আমি মুগ্ধ হয়ে তাকিয়ে রইলাম। আকাশের রং ধীরে ধীরে গাঢ় হচ্ছে, অথচ আমাদের মাঝখানে সময়টা একদম স্থির হয়ে আছে। আমি ঘাসের ওপর বসে আছি, হাঁটু ভাঁজ করে। সে একটু সামনে ঝুঁকে দু হাতের আঙ্গুলে ঘাস ছুঁয়ে দেখছে। সে বলল, আমি জীবনে অনেক সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু আজকের মতো ভয় কোনো দিন লাগেনি। কারণ আজ প্রথমবার কোনো সিদ্ধান্তে শুধু আমি একা নই, আপনিও জড়িত। আমার বুকের ভেতর কিছু একটা এসে স্রোতের মতো ধাক্কা দিল। আমি টের পাই এই লোকটার মাঝে আমি কতখানি ডুবে আছি। সে হারিয়ে গেলে আমিও বোধহয় অনেক দিন তাকে ভুলতে পারতাম না। চেষ্টা তো কম করিনি, অথচ সে আগের মতো অনুভূতি। ঠিক যেন প্রেমে পড়ার প্রথম দিনটার মতো। ঠান্ডা লাগছে মীরা? না। তাহলে হাত এমন করে রেখেছেন কেন? আমি উত্তর দেই না, কারণ উত্তর নেই আমার কাছে। আমার ভেতরে মিশ্র অনুভূতি কাজ করছে। এত কিছু লুকিয়ে রাখতে ভয়ঙ্কর শক্তির দরকার। এত শক্তি পাচ্ছি না। আমি বোধহয় আবারও তার প্রতি দুর্বল হয়ে যাচ্ছি। পরিস্থিতি বদলাতে বললাম, আমার টেনশন হচ্ছে। হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো ভালো হয় না। আমার ওপর আস্থা রাখতে পারছেন না? আস্থা রাখা না রাখার বিষয় নয়, আপনি নিজে কতখানি শিওর আমার ব্যাপারে? শতভাগ। আমি এবার মুহূর্তের জন্য অন্যরকম এক আনন্দ অনুভব করি। সুখের জোয়ার এসে বুকের তীরে আশ্রে পড়ে। হঠাৎ সে খুব নিচু গলায় বলল, মীরা, একটা কথা বলবো? বলুন। আপনি যদি কখনো মনে করেন এই সিদ্ধান্তটা ভুল, আমাকে আগে বলবেন। আমি চাই না আপনি চুপচাপ কষ্ট পান। এই প্রথম আমি অনুভব করলাম, হয়তো এই মানুষটার সঙ্গে আমি নিরাপদে দুর্বল হতে পারবো। আমার সমস্ত দুর্বলতা তার কাছে নিশ্চয়ই আনন্দের হবে। সুখের স্রোতে ভাসতে ভাসতে আমি চোখ বন্ধ করে ফেললাম। সন্ধ্যা শেষ হচ্ছে, কিন্তু ভেতরে ভেতরে মনে হলো কিছু একটা মাত্র শুরু হলো। আমাদের জুটি, আমাদের প্রেম, আমাদের একে অপরের কাছাকাছি আসা। হঠাৎ সে হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনার হাতটা কি একটু ধরতে পারি? জাস্ট 10 সেকেন্ডের জন্য। আমি শিহরিত হলাম। কি বলবো বুঝতে পারছি না। আকাশের দিকে তাকালাম। এই অদ্ভুত লোকটা আমাকে শেষ করে দিতে চায় নাকি? সে বলল, সব কিছু হুটহাট হয়ে গেল। কিছু আয়োজন করতে পারলাম না আপনার জন্য। আজকের এই আকাশ, মাটি, ঘাস, লতা পাতাকে সাক্ষী রেখে আপনাকে বলছি, আপনি ওর জীবনে বিশেষ একজন। সারা জীবন আপনাকে আমার লাগবে। কেন লাগবে এই মুহূর্তে জানি না, শুধু জানি আপনাকে লাগবেই আমার। মীরা, উইল ইউ ম্যারি মি? আমি চমকে উঠি আরও একবার। সে ফোনে টর্চ জ্বালালো। সেই আলোতে দেখতে পেলাম ঘাস দিয়ে পেঁচিয়ে বানানো একটা আংটি। আমি হাসতে ভুলে গেলাম।
অদ্ভুত চোখে তাকিয়ে রইলাম তার দিকে। সে বলল, উইল ইউ? আমি চমকে উঠে বললাম, বাবার সিদ্ধান্তের ওপর, নট বাবা, উইল ইউ। লাজুক হেসে চুপ করে রইলাম। হ্যাঁ বলতে লজ্জায় মরে যাচ্ছি আমি। কিভাবে যে বোঝায় আমার ভেতর বইছে তুমুল ঝড়। বহু আকাঙ্ক্ষিত ব্যক্তিটাকে আকস্মিক পেয়ে যাওয়ার আনন্দে আমি পাগল হয়ে গেছি। হাতটা একটু ধরি। আমার সর্বাঙ্গে শিহরণ বয়ে যায়। মাথাটা ডান দিকে কাত করে সম্মতি জানালাম। সে আমার হাতটা তুলে নিল। ফোনের টর্চের গোলাকার আলো আমাদের মাঝখানে যেন একটা আলাদা মঞ্চ তৈরি করে দিয়েছে। সে আলোতে হাতটা ধরে সে আমার আঙ্গুলে একটা ঘাসের আংটি পরিয়ে দেয়। আগে বহু গল্পে উপন্যাসে এমন পড়েছি যেখানে নায়ক নায়িকার আঙ্গুলে ঘাস দিয়ে বানানো রিং পরায়। আজকে নিজেও যেন কোনো কল্পরাজ্যে প্রবেশ করেছি। এরপর দুজনে উঠে দাঁড়ালাম। আমি মুগ্ধতার রেশে ডুবে আছি, বুঝতে পারছি না কোনটা স্বপ্ন কোনটা বাস্তব। সে আমার হাতটা ধরে রেখেছিল 10 সেকেন্ডের জন্য, অথচ কয়েক মিনিট পরেও আমার শরীর জুড়ে অদ্ভুত এক তরঙ্গ দৌড়ে বেড়াতে লাগলো। পাশে একটা রেস্তোরাঁ এসে বসি আমরা। চারপাশে ঝলমলে আলো। এতক্ষণ অন্ধকারে বসে থাকা মানুষটার মুখখানা তীব্র আলোয় দেখতে পেয়ে আমি যেন বারংবার চমকে উঠি। আজ থেকে এই মানুষটা আমার, একান্তই আমার। আমার বাবরি চুলালা এখন শুধুই আমার। তেমন কিছু খেতে পারলাম না, নার্ভাস হয়ে যাচ্ছি। মীরা কখনো কারোর সামনে এতটা দুর্বল হয়ে পড়বে ভাবিনি কখনো। কিভাবে যেন নিজেকে কোনো মতো টিকে রাখলাম। পরের মুহূর্তগুলো কেটে গেল খুব দ্রুত। বাসায় ফিরে দ্রুত নিজের রুমে চলে আসি। দরজা বন্ধ করে দিয়ে বিছানায় শুয়ে পড়ি। গায়ের ওপর কাঁথা টেনে নেই। উফ, অদ্ভুত একটা মানুষ। তার আশেপাশে গেলে আজকাল এমন অস্থির লাগে কেন? বোধহয় ঘন্টা খানেক ঘুমিয়ে নিয়েছি। মায়ের ডাক শুনে ঘুম ভাঙল। আমার নার্ভাসনেস কেটে গিয়েছে, আবারও বাস্তবতায় ফিরে এসেছি আমি। পরক্ষণে মনে পড়ল আজ তার জন্মদিন। নিজের অনুভূতির ভেতরে এতটাই ডুবে গিয়েছিলাম যে ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছিলাম। কিছু একটা তো করা দরকার তাকে স্পেশাল ফিল করানোর জন্য। বিছানা ছেড়ে উঠে বসি। মাথার ভেতর দ্রুত চিন্তাগুলো দৌড়াতে থাকে। কি করা যায়, কি করলে তার ভালো লাগবে। এই মুহূর্তে দামি কিছু দেওয়ার সুযোগ নেই, আবার সাদামাটা কিছু করলেও লজ্জা লাগবে, পায়চারি করতে থাকি। হঠাৎ মনে হলো তার কাছে একমাত্র আমি স্পেশাল। আমার চাইতে স্পেশাল এই মুহূর্তে আর কিছু নেই। আমি তার জন্মদিনের উপহার। নিচে নামলাম। খাবার টেবিল থেকে পোলাও মাংসের ঘ্রাণ আসছে। পোলাওয়ের ওপর রেস্তোরাঁর কড়া সুঘ্রাণ খিদেটাও আরও বাড়িয়ে দিল। আমাকে দেখে হাসলো বাবরি চুল। খুব সাধারণ হাসি, সবসময় যেভাবে হাসে। অথচ আজকের হাসি দেখে মনে হচ্ছে এতক্ষণে সে আমাকেই খুঁজছিল। মা পায়েস রেঁধেছেন। ভেবেছিলাম মা হয়তো অসুখী, কারণ মা আয়মানের ব্যাপারে অনেক বলতেন। পায়েসের বাটি দেখে এই ধারণা ভাঙল। মা নিজের হাতে বাবরি চুলালাকে পায়েস খাইয়ে দিলেন। বাবা বললেন, সামান্য কিছু খাবারের আয়োজন করেছি বাপ। এমন হুটহাট করে বললি, কি করব কিছুই বুঝতে পারছিলাম না। কালকে আমার 2 মেয়ে জামাই আসবে তোর সঙ্গে দেখা করতে। কেন? বিস্মিত হয়ে বলল বাবরি চুল। বাবা বললেন, আবার জিগায় তোকে শুভেচ্ছা জানাতে আসবে। আমি আসতে বলেছি, তুই আমার কাছে খুব স্পেশাল। ফোন দিয়ে শুভেচ্ছা জানালে হবে, সামনাসামনি বলতে হবে। ভাবছি গ্রামের বাড়ির সবাইকে দাওয়াত করব কিনা। সবাইকে ডেকে অ্যানাউন্স করি। বাবরি চুল খাওয়া বন্ধ করে একবার আমার দিকে তাকালো, আর একবার বাকিদের দিকে। বাবা জিজ্ঞেস করলেন, কোনো সমস্যা? এখন তো আমাদের কাজ গুছিয়ে নেওয়ার সময়, এখন কি এত ঝামেলা করা ঠিক হবে? ঝামেলার কিছু নেই, একটা দিন সবাই মিলে একসঙ্গে কাটালাম, এই আর কি। তুমি কি চাও না এরকম কিছু করি? বাবরি চুললা খানিকক্ষণ চুপ করে থেকে উত্তর দিল, আমি তো অনেকটা এতিমের মতো। ভাইয়া ভাবিকে নিয়ে আসা এই মুহূর্তে আমার জন্য কঠিন। আমার তো বলার মতো কিছুই নেই, দেখানোরও কিছু নেই। পুরোপুরি শূন্য একটা ছেলের হাতে মেয়েকে তুলে দিচ্ছেন। আপনি হয়তো খুশি, কিন্তু আমার খারাপ লাগবে। বাবা ওর পিঠে একটা চাপড় দিয়ে বলেন, ধুর বেটা, তুই আমার ছেলের মতো এভাবে ভাবছিস কেন বিষয়টাকে? সবাই তো জানে তোকে আমি মীরার জন্য পছন্দ করেছি, কেউ কিছু মনে করবে না আঙ্কেল। আমার আর্থিক অবস্থা শুধু খারাপই নয়, আমার কোনো অবস্থাই নেই।
মানুষের সামনে আমি খুবই লজ্জিত হব। আমার মনে হয় এ ধরনের আয়োজন না করাই ভালো। অন্তত কিছু মাস পরে করলে হয় না? বাবা হেসে বলেন, কোনো সমস্যা নাই রে বাপ, তুই নিশ্চিন্তে থাক। বাবরি চুল খেতে আরম্ভ করলো। এর মাঝে একবার সে আমার দিকে তাকায়। তার চোখে এক ধরনের শঙ্কা যা আমাকে অস্বস্তিতে ফেলে দিল। এই অনুভূতির মানে আমি ধরতে পারলাম। এতটা হীনমন্যতা বোধ করতে হবে বলেই কি সে শুরুতে এই বিয়েতে রাজি হয়নি? খাওয়া দাওয়ার পর্ব শেষে আমি তাকে মৃদুস্বরে বললাম, একটু ছাদে যাবেন? কেন? হাওয়া খেতে। আপনি যান, আমি একটু পরে আসছি। সে আমার দিকে তাকালো না, কেবল মুখ টিপে হাসলো। আমি যেন লজ্জায় মরে যাই অবস্থা। কিন্তু কী বা করার আছে? তার এই সুন্দর দিনে সামান্য ইষ্টকৃত করতে হবে। এদিকে সামান্য আয়োজনে আমার হাত পা দ্রুত কাঁপতে লাগলো। নিজের রুমে এসে হালকা সাজগোজ করলাম। জানি এই মুহূর্তে ঠিকঠাক কিছুই পারবো না, তবুও ছাদে সিঁড়ি ভাঙতে ভাঙতে আমার পা দুটো যেন অবশ হয়ে আসছে। হাতে একটা শপিং ব্যাগ নিয়ে উঠেছি। ব্যাগে একটা লাল গোলাপ আর একটা ক্যান্ডেল ছাড়া কিছু নেই। একটু আগে একজন স্টাফকে দিয়ে এগুলো আনিয়েছি, অথচ বুকের ভেতর তীব্র আলো নিয়ে উঠেছি। এই আলো দিয়ে তার জীবন রাঙামো। ছাদে উঠতেই সে আমার দিকে তাকালো। আমি বললাম, একটু চোখ বন্ধ করবেন? আপনি বললে শুধু চোখ না, নাকও বন্ধ করব। লজ্জা পেয়ে হাসলাম আমি। সে চোখ দুটো দ্রুত বন্ধ করে ফেলল। আমি দ্রুত এগিয়ে গিয়ে ছোট্ট মোমটা জ্বালালাম। বাতাসে শিখাটা কেঁপে উঠল। ছোট্ট কাপের ভেতর মোমটা বসিয়ে দিলাম। তারপর ব্যাগ থেকে বের করলাম একটা লাল গোলাপ, একদম সাধারণ কিন্তু টাটকা। সব প্রস্তুত করে আমি কাঁপা গলায় বললাম, এখন চোখ খুলতে পারেন। সে চোখ খুলতেই মুহূর্তের জন্য চুপ হয়ে গেল। মুখ ফুটে উঠল মিষ্টি হাসি মুখে। ছাদের অন্ধকারে এই একটিমাত্র মোমের আলো, তার কাঁপা শিখা আর আমার হাতে ধরা গোলাপ, সব মিলিয়ে মুহূর্তটা যেন হঠাৎ করে খুব ব্যক্তিগত হয়ে উঠল। আমি আরও একটু এগিয়ে গিয়ে গোলাপটা তার দিকে বাড়িয়ে দিলাম। আজ আপনার জন্মদিন, আপনি বলেছিলেন এই দিনটা আপনাকে কেউ কখনো স্পেশাল ফিল করায়নি। আমি জানি না আমি কতটা পারবো, কিন্তু চেষ্টা করব। এর চেয়ে বেশি কিছু করার সাহস আমার ছিল না। এর চেয়ে কম কিছু করার দুঃসাহসও নেই। সে কিছু বলছে না, শুধু তাকিয়ে আছে আমার দিকে, আমার হাতে ধরা মোমটার দিকে, গোলাপটার দিকে, তারপরও আবার আমার দিকে। আমি চুপচাপ দাঁড়িয়ে আছি। সে কয়েক পা সামনে এগিয়ে আসলো। এতটা কাছাকাছি এর আগে কখনোই আসেনি সে। আমি যেন শ্বাস নিতে ভুলে গেলাম, কাঁপছি রীতিমতো। সে ফুল হাতে দিয়ে কোমল গলায় বলল, থ্যাংক ইউ মীরা। পুরো দুনিয়ার কাছে এটা একটা সাধারণ ফুল মাত্র, কিন্তু আমার কাছে এটা মহামূল্যবান। আমার জীবনে পাওয়া ফার্স্ট গিফট এটা, তাও আপনার কাছ থেকে। আপনার জীবনে এর চেয়ে মূল্যবান উপহারটা আজকে আপনি পেয়েছেন। কি? আমাকে? সে লাজুকভাবে হাসলো, তারপর আমার চোখে চোখ রেখে বলল, এটা তো সব কিছুর চেয়ে মূল্যবান মীরা। থ্যাংক ইউ সো মাচ। আমি নিঃশব্দে দাঁড়িয়ে রইলাম। এই মুহূর্তে শব্দের কোনো দরকার নেই। তার চোখে যে কৃতজ্ঞতা, যে অবাক হয়ে পাওয়া সুখ, সেটার সামনে আমার বলা যে কোনো কথা ছোট হয়ে যাবে। সে এখনও খুব কাছাকাছি দাঁড়িয়ে, এতটা কাছে যে আমি তার নিঃশ্বাসের উষ্ণতা টের পাচ্ছি। বুকের ভেতরটা দমকা হওয়ার মতো কেঁপে উঠছে। আমি তার এতটা কাছে, তবুও সে এক চুলও সীমা পেরোলো না। আমি মোমটা তার হাতে দিয়ে খানিকটা ব্যস্ত হয়ে চলে যাওয়ার জন্য পা বাড়াই। সে পেছন থেকে বলল, আজকের দিনটা আমার সারা জীবন মনে থাকবে মীরা। আপনি আন্টির হাতের পায়েস, আঙ্কেলের স্নেহ, সব কিছু আমার জীবনে পাওয়া শ্রেষ্ঠ উপহার। আসলেই আমি এত কিছু যোগ্য কিনা জানি না, কিন্তু আমি কোনোদিন এর অমর্যাদা হতে দিব না মীরা। সারা জীবনে যা পাইনি, একদিনেই তা পেয়ে গেলাম। এই কথাটা শুনে বুকের ভেতর জমে থাকা অনুভূতিগুলো টলমল করে উঠল। আমি বললাম, কেউ যদি কখনো না করে, তার মানে এই না যে আপনি পাওয়ার যোগ্য নন। আপনি এভাবে কথা বলবেন না মীরা, আমি অভ্যস্ত নই। অভ্যস্ত হয়ে যান। এই কথাটা আমি নিজেও বলতে পারিনি কিভাবে বেরিয়ে এলো। লজ্জায় লাল হয়ে গেলাম নিজেই। তাকিয়ে দেখি সে হেসে ফেললো, একদম শিশুর মতো। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না, চলে এলাম ঘরে। ভেবেছিলাম সারা রাত খুব ভালো ঘুম হবে, অথচ এক বিন্দু ঘুমাতে পারলাম না। চোখ বুজলেই মোমের আলোয় তার কমলা রঙের হয়ে যাওয়া মুখটা ভেসে ওঠে চোখের সম্মুখে।
আমি তাকে না দেখে একটা মুহূর্ত থাকতে পারছি না, বারবার এপাশ ওপাশ করছি, আমার দম বন্ধ হয়ে আসছে। কতবার যে ফোনের স্ক্রিন বের করে তাকিয়ে রইলাম, একটা টেক্সট আসতো যদি, অথবা একটা কল আসলো না, কিছুই। মাঝে মাঝে ইচ্ছে করে নিচে যাই, পানি খাওয়ার ছলে কিংবা শব্দ করে এক কাপ চা বানাই। শব্দ শুনে সে যদি আসে, কিন্তু যাওয়ার কথা ভাবলেই গা হিম হয়ে আসে, আর অস্থির লাগে আমার। এভাবেই কখন যেন ঘুমিয়ে পড়েছি জানি না। পরদিন সকালে উঠে দেখি আপা দুলাভাই আসার আয়োজন চলছে, রান্নাবান্নার আয়োজনে আমিও যোগ দিলাম। হঠাৎ গাড়ির হর্নের শব্দ শুনে মা বললেন, ওরা এলো বোধ হয়, যা তো গেটটা খুলে দিয়ে আয়। গেট খুলে অবাক হয়ে দেখি তনয় দাঁড়িয়ে। তনয় আমাকে দেখে অদ্ভুত হাসি দিয়ে বলল, বিনা দাওয়াতে চলে আসলাম। আমি থমকে দাঁড়িয়ে থাকি, মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সে গিয়ে এসে বলল, আঙ্কেল বাসায় আছেন কি? কেন? আঙ্কেলের সাথে দেখা করতে এসেছি। কি ব্যাপার আমাকে বলুন, আপনার সঙ্গে কথা বলার সুযোগ কি আর আছে মিস মীরা? এখন যা কথা সব আপনার বাবার সঙ্গে। আমি হতভম্ব হয়ে গেলাম। তনয়ের কথার সুর পাল্টে গেছে, মনে হচ্ছে এই তনয়কে আমি কোনোদিন দেখিনি। সামান্য একটা ব্যাপার নিয়ে মানুষের মাঝে এত পরিবর্তন হয়। তনয় গেটের ভেতরে উকিঝুঁকি মেরে জানতে ছিল, কই কাউকে তো দেখতে পাচ্ছি না, যাই ভেতরে। না, আপনি আগে বলুন কেন এসেছেন। তনয় ঠোঁট বাঁকা করে হাসি দিল, ওর হাসি সুবিধার মনে হলো না। এমন সময় বাবরি চুল কোত্থেকে উড়ে এসে যেন তনয়কে টেনে অন্যদিকে সরিয়ে নিয়ে বলল, তোর সঙ্গে কথা আছে আমার, এদিকে আয়। ওরা খানিকটা দূরে গিয়ে কি কথা বলল আমার বোঝার উপায় নেই, তবে কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে তনয় গাড়ি ঘুরিয়ে চলে গেল। বাবরি চুল এসে দাঁড়ালো আমার পাশেই। আমি বললাম, কি কথা বললেন ওনাকে? সেটা আমাদের ভেতরেই থাকুক না হয়, আপনি দুশ্চিন্তা করবেন না, আমি দেখছি বিষয়টা। উনি আপনার ভালো বন্ধু, তাই না? মনে হচ্ছে খুব ক্ষেপেছে আমার জন্য, আপনাদের সম্পর্কটা ভেঙে না যায়। বাবরি চুল আমার দিকে তাকিয়ে রইল, চোখের দৃষ্টি উদাস। আমি বাড়ির ভেতর প্রবেশ করলাম, একবারও পেছনে তাকাতে ইচ্ছে করলো না আমার। রান্নাঘরে ঢুকতেই মা জিজ্ঞেস করলেন, কে এসেছে? কেউ না, মৃদুস্বরে উত্তর দিলাম আমি। সকাল থেকে হরেক রকমের খানাদানা বানানো নিয়ে আবার ব্যস্ত সময় পার হলো। বাবরি চুল সকাল থেকে বাসায়, ইচ্ছে করে আমি রান্নাঘর থেকে বের হইনি। একবার দেখলাম সে রান্নাঘরের দরজায় এসে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টিতে চেয়ে আছে আমার দিকে। আমি মাথাটা অসম্ভব নিচু করে রাখি। কয়েক সেকেন্ড পরে মাথা তুলে দেখি আর নেই। কাজ শেষ করে নিজের রুমে চলে আসার জন্য পা বাড়ালাম, হঠাৎ করিডোরে এসে সে হাজির। কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, ম্যাডাম কি আজকে শাড়ি পরবেন? আমি চমকে উঠে বললাম, কেন? শাড়ি কেন পরবো? ফ্যামিলি মিটিং না, আপনার তো আজকে বিয়ের অ্যানাউন্সমেন্ট হবে, শাড়ি পরবেন না কেন শুনি? বাবরি চুলওয়ালার এসব আচরণে আমি একেবারে অভ্যস্ত নই। সে আমার কাছে বরাবরই এক সাদামাটা হাসি খুশি ধরনের ছেলে। এসব রোমান্টিক কাজ কারবার আমার কাছে একেবারেই নতুন। তার চরিত্রের নতুন এই দিকটি আবিষ্কার করে আমি গতকাল থেকে তবদা খেয়ে আছি। বাবরি চুল বলল, যাচ্ছেন কেন? বললেন না যে? আমাকে লজ্জা দিচ্ছেন কেন? আপনার লজ্জা আছে বুঝি? মানে কি, আমার লজ্জা নেই বলে আপনার মনে হয়? সে হেসে আমার আপদমস্তক তাকিয়ে বলল, আমি যে মীরাকে চিনতাম তার মধ্যে লাশ শরমের বালাই ছিল বলে তো মনে হয় না। এখন সত্যিই মীরা বদলে গেছে। শুধু মীরাই বদলেছে, বাবরি চুলওয়ালা বদলায়নি। হা হা হা। আপনি আবার কি করলাম? আমি আবার কি করলাম? আপনার নতুন নতুন রূপ বের হয়ে আসছে। আপনি যে এত রোমান্টিক তা আমার জানা ছিল না, তাই? কিন্তু আমার তো নিজেকে রোমান্টিক মনে হয় না। প্রেয়সীর সঙ্গে সামান্য সৌজন্যতামূলক আচরণ করতে চেষ্টা করেছি আর কি। আমি না হেসে পারলাম না। তার মুখে প্রেয়সী শব্দটা শুনে আমার মনে ঘুমিয়ে থাকা আনন্দের বাচ্চারা নেচে গিয়ে উঠল। আমি তো শুধু তাকে চেয়েছি আমার নিজের করে, এত কিছু তো কভু চাইনি। রুমে এসে বসে আছি আমি, হঠাৎ দরজায় টকটক শব্দ, সেই সাথে বাবরি চুলওয়ালার কণ্ঠস্বর আসবো। আমি ভ্যাবাচাকা খেয়ে গেলাম। দ্রুত দরজার কাছে এসে দাঁড়িয়ে বললাম, ভেতরে আসা যাবে না? যা বলার এখান থেকে বলুন। হা হা হা। ভয় পাচ্ছেন আমাকে মিস মীরা? মিস মীরা উচ্চারণ করতে গিয়ে তার ঠোঁটের কোণে এক ধরনের দুষ্টু হাসি ফুটে উঠল। আমি ভাব নিয়ে বললাম, ভয় পাচ্ছি না, কিন্তু আপনি যত দ্রুত আগাচ্ছেন ঠিক বিশ্বাস করতে পারছি না। ইসরে, তাহলে ধীরে ধীরে আগাবো। চুপ করুন তো, আমাকে বলছিলেন না আমার লজ্জা শরম নেই? আসলে আপনারই লজ্জা শরম নেই। নিজের বউয়ের কাছে কিসের লজ্জা? চুপ, একদম চুপ। আমি আপনার বউ না, বউ হওয়ার এখনো অনেক পথ বাকি। পথ শেষ করে দেই মানে এখনই বিয়ে করে ফেলি? আমি শিউরে উঠলাম। এ কেমন অদ্ভুত জ্বালাতন।
লোকটাকে যত দেখছি ততই অবাক হচ্ছি। আমি লজ্জায় অন্যদিকে মুখ ঘুরিয়ে ফেললাম। সে বলল, এদিকে এদিকে। ওদিকে কেউ নেই। আমি তার দিকে ফিরে বললাম, কেন আসছেন? ঝেড়ে কাশুন তো। এটাই বলতে এসেছি। কিটা? এই যে এখনই বিয়ে করে ফেলবো কি না? মাথা খারাপ হয়ে গেছে? চেক করে দেখুন তো খারাপ হলো কি না। সে মাথাটা ঝুঁকে আমার সামনে এসে দাঁড়ালো। আমি ভুরুকুচকে বললাম, মাথা এভাবে খারাপ এভাবে দেখা যায় না। স্ক্রু ড্রাইভার লাগবে? হেসে ফেললাম আমি। সে মাথা সোজা করে দাঁড়ালো। আমি চেষ্টা করে হাসি লুকাতে পারছি না। বললাম, আমার ক্যারেক্টারটা আপনার মধ্যে কনভার্ট হয়ে গেছে, আর আপনারটা আমার মধ্যে। বিশ্বাস করুন, আপনার সব কথাবার্তার সঙ্গে আমি পরিচিত নই। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এটা আপনি। ভালোই হলো। এখন আপনি চুপচাপ থাকুন, আমি খানিকটা দাপিয়ে বেড়াই। তবে একটা বিষয় জানেন কি মিস মীরা, আমার সমস্ত পাগলামি, আদিক্ষেতা কিংবা রোমান্টিক সংলাপ সমস্ত কিছু শুধু আপনার সম্মুখে প্রকাশিত হয়েছে, আর কারো সামনে নয়। আমি চুপ করে গেলাম। সে খানিকটা সময় নিয়ে নিজের মধ্যে এক ধরনের সিরিয়াস ভঙ্গি ফুটিয়ে তুললে। এরপর বললাম, মিস মীরা, আমি যেটা বলতে এসেছিলাম, আমরা তো দুজনেই অ্যাডাল্ট ছেলে মেয়ে। যদিও আপনার মনে আমার জন্য কোনো অনুভূতি কাজ করছে না, তবু আমার চোখে এভাবে দুজনের দেখা সাক্ষাৎ মোটেও পছন্দসই না। আমি কখনো মেয়েদের সঙ্গে এতটা ঘনিষ্ঠ হইনি। আমার কাছে মনে হয় এভাবে দেখা করা বা আড্ডা দেওয়াটা অনুচিত। আমি দ্রুততার সঙ্গে বললাম, তাহলে কি আর দেখা করবেন না, সেটাই বলতে চান? কথাটা শেষ করতে দিন। আমি আঙ্কেলের সঙ্গে কথা বলেছি, তিনিও এইভাবে দুজনের দেখা হওয়া পছন্দ করছে না। তো আমি কি করতে পারি? আপনি রাজি থাকলে আমাদের বিয়েটা পড়িয়ে রাখতে চাই। আপাতত আপনি এখানেই থাকবেন। কিছু মাসের মধ্যে আমি সব কিছু গুছিয়ে বেশ ধুমধাম করে আপনাকে আমার সংসারে বরণ করে নিয়ে যাব। আমি মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলাম। বিয়ের কথা কি ওইভাবে বলে নাকি? তাও কোনো রকম ভনিতা কিংবা উপসংহার ছাড়াই হুট করে? আমার বুকের ভেতর অদ্ভুত এক কাঁপন ধরে গেল। আয়না না তাকে বুঝতে পারলাম লজ্জায় আমি লাল হয়ে উঠেছি। কোনো মতে বললাম, আমাকে একটু সময় দিন। অবশ্যই আমি জানি এভাবে হুটহাট বলাটা কেমন যেন হয়ে গেছে। অনেকেরই তো এমন হয়, পাত্র দেখতে এসে হুট করে বিয়ে হয়ে যায়। আমাদের তো অনেক দিন ধরে বিয়ের আলাপ হচ্ছে, তাই না? আমি অবশ্য তাড়াহুড়ো করব না। আপনি ছেলে সপ্তাহখানেক সময় নিতে পারেন। আপনি এখন যান, আমি ভেবেচিন্তে সিদ্ধান্ত জানাবো। আগে বলুন, সিদ্ধান্ত এটাই থাকবে? মানে পাত্র তো আমি থাকবো, তাই না? আমি হেসে বললাম, এই মুহূর্তে আপনি একমাত্র পাত্র, এটা চেঞ্জ হবে না। বিয়ের সময়টা নিয়ে আমাকে একটু ভাবতে দিন। আব্বু আম্মুর সঙ্গে কথা বলবো, এখন যান। সে চলে যেতে উদ্যত হলে আমি পেছন থেকে বললাম, এই কথাটা আব্বু আম্মু নিজে না বলে আপনাকে কেন পাঠিয়েছে? পাঠায়নি তো, আমি নিজে থেকে এসেছি। বিয়ে করার এত শখ আগে তো ছিল না, আপনারাই তো মিলেমিশে শখটা জাগিয়ে দিলেন। বলে সে ফিক করে হেসে ফেলল। কি এক জ্বালা! তার হাসি দেখে আমার ভালো লাগছে, রাগও লাগছে। সে চলে যাওয়ার পরেও তার হাসির রেশ আমাকে আচ্ছন্ন করে রইল। প্রেমে পড়লে মানুষ এমন অদ্ভুতভাবে বদলা যায় কেন? এই বাবরি চুল আর আগের বাবরি চুলকে আমি মেলাতেই পারছি না। অবশ্য নিজেই যতটা বদলেছি আরেকজনকে আর কি বা বলবো। খানিকক্ষণ পর বাবা এলেন আমার রুমে। আমি জানতাম বাবা আসবেন, কিন্তু বাবাকে এত হাসি খুশি দেখাচ্ছে কেন? পাঞ্জাবি পরে সেজেগুজে প্রস্তুত। মুখে পান খাওয়ার পরে লাল হয়ে থাকা ভাবটা দেখে মনে হচ্ছে হুট করে বাবার বয়সটা খানিক বেড়ে গিয়েছে, মুরব্বি হয়ে গেছেন উনি। তবে হাস্যোজ্জ্বল মুরব্বি, বাড়ির আদরের বাচ্চা কাচ্চার বিয়েতে মুরব্বিরা যেমন হাসি খুশি থাকেন সেরকম। আমি অবাক হয়ে বললাম, ওনাকে জামাই হিসেবে পেয়ে তুমি খুবই গর্বিত মনে হচ্ছে। হ্যাঁ, তা তো বটেই। তোমাকে দেখলে মানুষ বলবে দেশের প্রেসিডেন্টের সঙ্গে মেয়ের বিয়ে দিচ্ছ। তা তো বটেই। ভালো, সবে আনন্দে আসো, দেখে ভালো লাগছে। বাবা আমাকে ডান দিকের বাহু বন্ধনে আবদ্ধ করে বললেন, আমার মেয়েটা কি আনন্দে নেই? আমি লাজুক হাসলাম। বাবা আমার মাথায় একটা চুমু দিয়ে বললেন, কয়েকটা দিন তোর মুখের দিকে তাকানো যায়নি। তুই কি ভেবেছিস আমি খোঁজ রাখি না? সবই খবর রাখি। আমার তো মনে হয় এই বিয়েতে সবচেয়ে খুশি আমার মেয়েটা। কথাটা কি আমি ভুল বললাম? আমি লজ্জা পেয়ে আহ্লাদি হয়ে বাবার বুকে লুকিয়ে পড়লাম। বাবা আমার মাথায় হাত বুলিয়ে দিলেন। এরপর বললেন, আমি আর মঞ্জির একটা সিদ্ধান্ত নিয়েছি মা, যদি তোর আপত্তি না থাকে ঘরোয়াভাবে আমরা বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। এতে করে তোদেরই ভালো হবে। এরপর না হয় তোদের সময় অনুযায়ী একটা বড় সড়ো আয়োজন করা যাবে। আসলে তুই আমার ছোট্ট মেয়ে, তোর বিয়ে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমি বিয়ের জন্য আলাদা করে টাকা জমিয়ে রেখেছি, কিন্তু মঞ্জির আবার এসব পছন্দ করে না। ও চায় বিয়ের খরচ নিজেও বহন করতে। ছেলে মানুষ তো, আত্মসম্মান বেশি। আমি আর কি বলবো,
আমার মেয়ে ভালো থাকলেই হলো। আমি এখনও বাবার বুকে মুখ লুকিয়ে আছি। আবার আমার অসম্ভব লজ্জা লজ্জা লাগছে। বাবা আস্তে আস্তে আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। কয়েক সেকেন্ড পর জিজ্ঞেস করলেন, কি বলিস মা, তোর কি মতামত? আমি কিছুক্ষণ সময় নিয়ে ধীর গলায় বললাম, তোমরা যা ভালো মনে করো। তোর যদি কিছু বলার থাকে তাড়াতাড়ি হয়ে গেল না সব কিছু? আগামী শুক্রবার দিন তারিখ ঠিক করি, তুইও মানসিকভাবে প্রস্তুত হয়। কি বলিস মা? আমি লাজুক স্বরে উত্তর দিলাম, তোমরা যা ভালো মনে করো। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আমার কলিজা মা। বাবার বুকের অর্ধেকটা ছিঁড়ে যাচ্ছে তোকে বিয়ে দেওয়ার কথা ভাবলেই। কিন্তু আমি জানি এত কষ্ট পেয়ে লাভ নেই। এর আগেও 2বার এমন কষ্ট পেয়েছি। মেয়েদেরকে তো ঘরে আটকে রাখতে পারি না। মেয়ে পরের ঘরে যাবেই। ভেবেছিলাম তোকে অন্তত নিজের বাসায় রাখবো। ভাগ্য যা ছিল তাই তো হবে। তোরা ভালো থাক, এটাই চাই। আমি বাবাকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম, আমি কোথাও যাচ্ছি না আব্বু, আমি তোমার সঙ্গে থাকবো। মঞ্জির বলছিল আজকে যদি বিয়ের ঘোষণা দেই, ও তোকে কি যেন দিতে চায়। কি দেখ, কথা বলে বাইরে যাওয়ার পারমিশন চাচ্ছিল। যাব? যাবি তো অবশ্যই। আজকেই হয়তো শেষ পারমিশন চেয়েছে। এরপর তো আর কোনোদিন পারমিশন চাইবে না। একবার বিয়ে হয়ে গেলে তোর ওপর আমার চাইতে তার অধিকারই বেশি থাকবে। বাবার এই কথাখানি যে কতটা ভারী, আমি এই কথার ওজন নিতে পারলাম না। আবেগপ্রবণ হয়ে বাবাকে জড়িয়ে ধরলাম। মুখের দিকে না তাকিয়েও বুঝতে পারলাম বাবা কাঁদছেন। আমিও নীরবে অশ্রুসিক্ত হলাম। চোখের জলে ভিজে গেল গাল। বাবাকে ছাড়তে পারলাম না অনেকক্ষণ। মনে হলো বুকের এক পাশ আমারও ছিঁড়ে যাচ্ছে যেন। তড়িঘড়ি করে বের হলাম বাবরি চুলের সঙ্গে। যা ধারণা করেছিলাম তাই। সে একটা স্বর্ণের আংটি কিংবা নাকফুল কিনবে এরকম ভেবেছিল, কিন্তু আমাকে অবাক করে দিয়ে সে একটা ডায়মন্ডের রিং কিনতে আসলো। আমি কোনো বাক্য ব্যয় না করে রিং পছন্দ করলাম। পুরোটা সময় জুড়ে সে হাস্যরসে আমার কান ঝালাপালা করে দিল, কিন্তু আমার কেন জানি হাসি আসছিল না। অজানা কোনো এক বিষাদ আমাকে ভীষণ নরম করে রাখলো। ডায়মন্ডের রিংটা সে নিজের কাছে রাখলো। এরপর বের হয়ে গেলাম একটা শাড়ির দোকানে। আমি যাইনি, সেই আমাকে নিয়ে এলো। মুখের সামনে ঝুঁকে এসে জানতে চাইলো কোন কালার শাড়ি পছন্দ আপনার ইচ্ছা। সে এসে বলল, আমি তো আর শাড়ি পরবো না, যেভাবে দেখতেছেন সেটাই নিন। যেভাবে দেখতেছে, বাহ মীরা, আমার জন্য এত টান। সে ভুরু নাচিয়ে হাসতে লাগলো। আমি একটু হাসলাম না, যদিও হাসি পেল খুব। হাসিটাকে লুকিয়ে রেখে বললাম, আপনার কোনো ড্রিম থাকতেই পারে। ডায়মন্ডের রিং পরানোর স্বপ্ন যেহেতু আছে, তার মানে নিশ্চয়ই কল্পনা করে ফেলেছেন কি করে এঙ্গেজমেন্ট হচ্ছে। সে মাথা ঝাঁকি বলল, আপনি আপনাকে নিয়ে কিছুই কল্পনা করতে পারিনি। আমার মাথায় হ্যাং হয়ে যায়। কেন? আপনাকে কোনোদিন পাবো সেটাও তো ভাবতে পারিনি। হ্যাঁ, একবার চেয়েছিলাম এরকম কিছু, যেদিন আপনি আমাকে ব্লেজার কিনে দিয়েছিলেন। সেদিন ভেবেছিলাম আপনাকে একটা শাড়ি কিনে দেই, কিন্তু সেটা তো উচিত হতো না। ও আচ্ছা, তাহলে হোয়াইট কালারের একটা শাড়ি দেখি, অর্গানজার ভেতর। সে মাথা চাকে বলে, মীরা, আপনার যা ভালো লাগে তাই নিন, আমার কোনো শখ নেই। কেন নেই? সে আমার কানের কাছে এসে ফিসফিস স্বরে বলল, আপনি তো আমার ভীষণ শখের, আপনাকে পেয়ে গেলে আর কিছু দরকার নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। সেও তো আমার খুব শখের করে চাওয়া একজন পুরুষ মানুষ। তাকে পাবো আমিও কি ভেবেছি কোনোদিন? পেয়ে গিয়েই তো আমি খুশি, এত কিছু তো চাইনি কখনো। শাড়ি কেনা শেষ হওয়ার পর সে জানতে চাইল আর কিছু কিনতে চান। বাবার কথা মতো তার জন্য এক সেট নতুন পোশাক কিনলাম। ফেরার পথে কিছুক্ষণের জন্য একটা কফি শপে বসেছিলাম আমরা। পুরোটা সময় স্বাভাবিক কথাবার্তার মধ্য দিয়ে কাটলো। রিক্সা থেকে নেমে যখন বাড়িতে ঢুকবো, সেই মুহূর্তে সে আমাকে থামতে বলে সামনে এসে দাঁড়ালো। আমি জানতে চাইলাম, বলুন, হালকা সাজগোজ করবেন প্লিজ। বেশি সাজলে কি সমস্যা? হালকা সাজে আপনাকে বেশি ভালো লাগে। মাইশার বিয়ের দিন আপনি যখন পার্লার থেকে বের হলেন, আমার হার্টবিট ক্ষণিকের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। আমি চমকে উঠে বললাম, সত্যি? যান এখন। আমি বাসার ভেতর প্রবেশ করতে করতে মুচকি হাসতে লাগলাম। ঠোঁটের কোণে মুচকি হাসি থাকলেও আমার ভেতর তখন সীমাহীন আনন্দ। ঘুমন্ত আনন্দের বাচ্চা কাচ্চারা এবার ধেই ধেই করে নাচতে লাগলো। বাসায় ঢুকে দেখি বড় আপা, ভাগিনারা, দুলাভাইরা এসেছে। বাড়ির ভেতরে এক ধরনের উৎসব ব্যাপার। আমি আশ্চর্য হয়ে ভাবলাম, এই ব্যাপার কেন? পরক্ষণে মনে পড়ল, ওহো, আজকে তো মীরার বিয়ের অ্যানাউন্সমেন্টের হবে। বাড়ির উৎসব মুখর পরিবেশ দেখে এটাকে বিয়েবাড়ি থেকে কোনো অংশে কম বলা যায় না।
গ্রামের বাড়ি থেকে দাদু ভাই, বড় চাচা, মেজো চাচা এসেছেন, সঙ্গে এসেছেন চাচাতো ভাইরাও। এদিকে আপা, দুলা ভাইরা তো আছেই। পুরো বাড়িতে হই হুল্লোড়, হাসাহাসি আর মায়ের হাতের খাবারের ঘ্রাণ মিলেমিশে একাকার। আমি আজকে নিজের রুম থেকে খুব একটা বের হব না ভেবেছি, তবে আমি বের না হলে কি হবে, তারা সবাই একে একে আমার রুমে এসে হাসি তামাশা করে যাচ্ছে। কখনো বা বাবার রুমে মুরব্বীরা সবাই মিলে আলোচনা সভা বসে, তখন মেয়েরা এসে আমার রুমে ভিড় করে। কি আশ্চর্য, বাসায় কি আর কোনো রুম নেই নাকি? সন্ধ্যার পরপরই বাবা আমাকে নিচে ডাকলেন। আমি বুঝতে পারছি না এখনই এই কাঙ্ক্ষিত মুহূর্ত কি না। বড় আপাকে ডেকে জিজ্ঞেস করলাম, এখন কি শাড়ি পরে আসবো? আপা হেসে বলল, না না, এমনি আয়। নিচে যেতে দেখি কি সব কাগজপত্র নিয়ে সবাই বসে আছে। সবার মাঝখানে বাবরি চুলওয়ালা আছে, তার মাথাটা নিচু করা। আমি গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। কেন যেন লজ্জা লজ্জা লাগছে। কাগজপত্র দেখে ক্ষণিকের জন্য মনে হলো আজকে বিয়ে পড়াবে নাকি। বড়ক্ষণে সেখানে কোনো কাজীকে খুঁজে না পেয়ে নিশ্চিত হলাম আজকে বিয়ে নয়। বাবা ঘোষণা দিলেন তার অনুপস্থিতিতে তার কোম্পানির চেয়ারম্যান হবে মীরা। আমি আকাশ থেকে পড়লাম, সঙ্গে সঙ্গে বললাম, আমি কেন? সবাই আমার দিকে তাকালো। বাবার মুখে ফুটে উঠল হাসি। মিষ্টি হেসে বললেন, আমি না থাকলে আমার ব্যবসার হাল তোকেই ধরতে হবে। মা, আমাকে কেন আব্বু? আয় এখানে। বাবা আমাকে কাছে টেনে নিয়ে বোঝাতে লাগলেন আমি সবচেয়ে যোগ্য উত্তরসূরি। আমি চাইলে ভবিষ্যতে এটা আমার স্বামী সন্তানের নামে করে দিতে পারবো। বাবা তার ব্যক্তিগত সম্পত্তি থেকে আমাদের 3 বোনের প্রাপ্য বুঝিয়ে দিলেন। আমি বারবার বলতে লাগলাম আজকেই কেন এসব করতে হবে। বাবা নির্দ্বিধায় উত্তর দিলেন, এটা করার জন্য আজকের মতো সুন্দর দিন আর আসবে না। সব আয়োজন শেষে নিজের রুমে চলে এলাম। আয়নার সম্মুখে দাঁড়িয়ে আমার হাত পা রীতিমতো কাঁপছিল। সাজগোজ করার সাহসেই রইল না। আজ থেকে আমি অন্য একজনের বাগদত্তা। আমার জীবনের সমস্ত সমীকরণ পাল্টে যাবে আজকের পর থেকে। ভাবতেই কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। অনেকক্ষণ সময় নিয়ে সাজগোজ শেষ করলাম। দুরু দুরু বুক কাঁপছে। মেজো আপার সহায়তায় শাড়ি পরলাম। অথচ ভেবেছিলাম আমার অনেক সাহস, এইটুকুতে কেমন কোমল কোমল ভাব মতো নুয়ে যাচ্ছি। বসার ঘরে ছোটোখাটো আয়োজন, সবাই সেখানে উপস্থিত। সবার সম্মুখে আমাকে আর বাবরি চুলওয়ালাকে পাশাপাশি বসিয়ে দেওয়া হলো। আমি এবার থরথর করে কাঁপতে লাগলাম। বাবরি চুল ফিসফিস করে বলল, নার্ভাস মনে হচ্ছে? এত ভয়ের কিছু নেই, আমি আছি তো। আপনাকেই তো ভয়। হা হা হা, কেন? বিয়ে তো একবারই করব, এইটুকু নার্ভাস হব না? তা ঠিক, আমাকে কেন ভয়? পাশে যদি আপনার কোনো ভয়ঙ্কর চেহারা বেরিয়ে আসে, এত টেনশন হচ্ছে। আমার আগের কোনো বউ আছে কিনা এরকম? তা ঠিক নয়, আগের বউ যে নেই সেটা আমি নিশ্চিত। ভাবছি এবার আবার একই চেহারার আড়ালে দ্বিতীয় কোনো রূপ থাকতে পারে না। ওমা, এত দ্বিধা নিয়ে বিয়ে করছেন কেন মিস মীরা? সবাই চাচ্ছে তাই? সবাই চাচ্ছে বলে বিয়ে করতে হবে? এখানেই মীরা চুপ। সবার ওপর আস্থাটুকু নেই এতটুকু? আপনার বাবাকে খোঁজ খবর না নিয়ে বিয়ে দিচ্ছে? তা আছে তো। আমি চোখ তুলে তার দিকে তাকালাম। সে কাউকে ভ্রুক্ষেপ না করে আমাদের মাঝখানে পড়ে থাকা আমার একটা হাতের ওপর হাত রেখে বলল, ভরসা রাখুন, বিয়েটা শুধু কাগজে কলমে হয় না, বিয়ে হয় মনেরও। মন থেকে না চাইলে করার দরকার নেই। এমন সময় বাবা বললেন, মীরা, মঞ্জির, তোমরা সামনে চলে এসো। আমি হাতটা ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলাম, সে ছাড়ল না। সে আমার হাতটা ধরে থাকা অবস্থাতে উঠে দাঁড়ালো। বাধ্য হয়ে তার সঙ্গে উঠে পড়লাম আমিও। আমাদের এখনও বিয়েও হয়নি। এই ভরা মজলিসে আমরা হাত ধরে সবার সামনাসামনি দাঁড়িয়ে আছি। ভেবে আমার লজ্জায় মরে যাওয়ার দশা। কোথায় যে মুখ লুকাবো বুঝতে পারছি না। আমি মাথাটা নিচু করতে করতে থুতনির সঙ্গে লাগিয়ে ফেললাম। সে আমার হাত ধরে সম্মুখে এগিয়ে গেল, সবার সামনে দাঁড়িয়ে, তারপর ছেড়ে দিল হাত। আমি এতক্ষণে নিজেকে সামলে নেওয়ার ফুরসত পেয়ে বড় বড় করে কয়েকটা শ্বাস নিলাম। বাবা সবার উদ্দেশ্যে বললেন, মাশাআল্লাহ, ওদেরকে একসঙ্গে অনেক সুন্দর মানিয়েছে। সবাই মাশাআল্লাহ বলো। বাবার সম্মতিসূচক মন্তব্য কানে আসলো। কেউ কেউ ফোনের ক্যামেরায় আমাদের ছবি তুলতে আরম্ভ করে দিল। কেউ আবার আমাদের সঙ্গে দাঁড়িয়ে গ্রুপ ছবি তুলতে লাগলো। আমি লজ্জায় এতটাই মাথা নিচু করে আছি যে কোনো দিকেই তাকানোর শক্তি পাচ্ছি না। অবশেষে এলো সেই প্রতীক্ষিত মুহূর্ত। বাবরি চুলওয়ালার আগে থেকে গুছিয়ে রাখা ভীষণ সুন্দর একটা বক্তব্য রাখলো। আবেগের ঠেলায় আমি এতটা আপ্লুত যে তার কথার কোনোটাই আমার মাথায় ঢুকলো না।
শুধু এতটুকু বুঝতে পারলাম সে আমাদের পরিবারের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞ। এরপর সবার কাছে সম্মতি চাইল আমাকে আংটি পরিয়ে দেওয়ার। সবাই সম্মতি প্রদান করলে সে পুনরায় আমার হাতটা তুলে নিল নিজের হাতে। আমি যন্ত্রের মতো তার দিকে তাকিয়ে রইলাম। ফোনের ক্যামেরায় ঘন ঘন ক্লিক করার সাউন্ড ছাড়া আর কোনো শব্দ নেই। পুরো আসর হঠাৎ করেই কেমন নিস্তব্ধতা নেমে এসেছে। সে পরম যত্ন নিয়ে আমার অনামিকা আঙ্গুলের ডায়মন্ডের সেই রিংখানা পরিয়ে দিল। মুহূর্তে নিস্তব্ধতা ডিঙিয়ে তুখোর হাততালিতে ভরে উঠল চারপাশ। আমি বোধহয় গলে পড়ে যাব তার গায়ে। নিছক মনের জোরে কোনো মতো হেলে পড়া খুঁটির মতো দাঁড়িয়ে আছি। সবাই কাছে এসে আমাদের মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। ভিড় পেয়ে নিজেকে বাঁচিয়ে আমি দৌড়ে রুমে চলে এলাম। দরজা বন্ধ করে লাফ দিলাম বিছানায়। আমার জীবনের সবচেয়ে উত্তেজনাময় মুহূর্ত পার করে আসলাম আমি। মনে হচ্ছে হার্টবিট ফেটে বেরিয়ে আসবে। প্রতিটা মেয়েরই কি এমন হয়? বিয়ের দিকে যতই সময় অগ্রসর হচ্ছে আমি যেন তার আপন হতে গিয়ে আরও বেশি করে আমার থেকে পর হয়ে যাচ্ছি। নিজেকেই চিনতে পারি না আজকাল। এ কেমন দহন, এ কেমন অন্তর্জ্বালা। এমন ছটফটানি নিয়ে কি টিকে থাকা যায়? কতক্ষণ স্থির চোখে সিলিংয়ের দিকে চেয়ে রইলাম। আবারও নিচতলায় আমার ডাক পড়ল। মেজো আপা আসলো আমাকে নিতে। জানতে চাইলাম কেন? নিচে গিয়ে হবেটা কি? বোকামে, বিয়ের দিনক্ষণ পাকা হচ্ছে, তোকে যেতে হবে। আমি ধীর পায়ে নিচে নেমে আসি। সবার নজর আমার দিকে। মুহূর্তেই যেন আমি সবার ভিআইপি গেস্টে পরিণত হয়েছি। আপাকে বললাম, সবাই এমন ভ্যাবলার মতো আমার দিকে তাকিয়ে আছে কেন? আপা হেসে বলল, কারণ তুই আজকে মেইন ক্যারেক্টার, আর বাবরিসুল সে আবার কে? আমি এতক্ষণ পর খানিকটা মুচকি হাসলাম। আমি আসার পূর্বেই তারিখ পাকা করার আলোচনা শেষ। এবার সবাই উঠে ডাইনিংয়ে চলে গেল। বসার ঘরে তেমন কেউ নেই। ডাইনিং টেবিলে পুরুষরা সবাই একসাথে খেতে বসলো। আপা আমাকে সোফায় বসিয়ে দিলেন। এমন সময় মা এসে বললেন, আগামী শুক্রবার ডেট ঠিক হয়েছে। ও কি? আলহামদুলিল্লাহ বল, শুক্রবারে বলবো। মেজো আপা হেসে উঠল। মা বললেন, পাগলি মেয়ে আমার, শোন, তুই এখানে থাক। সবাই যদিও বলবে ওদের সঙ্গে খাওয়ার জন্য, দরকার নেই ওখানে বসার। আমরা সবাই পরে একসঙ্গে বসবো, আমি যাই। মা প্রায় ছুটে রান্নাঘরে গেলেন। মেজো আপা আমাকে একটা ধাক্কা দিয়ে বললেন, শুক্রবারে আলহামদুলিল্লাহ বলবি তাই না রে? তো বিয়ের ডেট শুনে কোনো মেয়ে কি আলহামদুলিল্লাহ পড়ে? কি জানি, মা বলতে বলেছে যখন, হয়তো মেয়েরাও বলে, ওটা মুরব্বীরা বলে। আর বিয়ের পাত্রী বলবে একবারই বিয়ের দিন। এখন বল আমাকে কেমন দেখাচ্ছে? রাজকন্যার মতো লাগতেছে আমার মিষ্টি বোনটাকে। রাজকন্যা? রানী নয়? রানী কেন লাগবে? রানীর মতো লাগবে তো বিয়ের পর। আমি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললাম, আমার স্বামী তো রাজা না, কিভাবে লাগবে? আপু আমার কানের কাছে এসে বলল, প্রত্যেক স্ত্রীর কাছে তার স্বামী একজন রাজা। আমি বাঁকা ঠোঁটে হেসে বললাম, বললেই হলো, রানীর মতো ট্রিট না করলে আমি রাজা বলবো কেন? সেটা বিয়ের দিন থেকে টের পাবেন। শুধু রানী না, একেবারে মহারানী করে রাখবে। আর আপনার যে সুপুরুষ জামাই, কপাল ভালো না হলে কেউ এমন জামাই পায়? আমি আবারও ঠোঁট বাঁকা করে ভেংসি কেটে বললাম, দেখা যাবে, তোমাদের পছন্দ, আমার কি? কিছু হলে আমি তোমাদের দোষ দিব। খালি আমাদের পছন্দ, নিজের বুঝি পছন্দ না? হাত ধরে সবার সামনে গিয়ে দাঁড়াচ্ছে, আবার বলে তোমাদের পছন্দ। আমি হাত ধরি নেই, ও ধরছে। যা বলার ওকে বলো। সেজন্যই তো বললাম সুপুরুষ জামাই। আপা হাসতে লাগলো। আমি ভুরু কুঁচকে ওর দিকে তাকিয়ে আছি। এমন ভাব করছি যেন এই বিয়েতে আমার কোনো মতেই ছিল না, শুধুমাত্র পরিবারের চাপে পড়ে। কিছুক্ষণ পর বড় আপা মিষ্টি নিয়ে এলো। আমাকে বলল, নে খা। তোকে সবাই এত ভালোবাসে কেন মীরা? তোমরাই জানো। আব্বা তোকে চেয়ারম্যান বানিয়ে দিল, আমাদেরকে অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছে। আমাদেরকে আরেকটু পড়াশোনা করতে দিলে আজকে কি আমরা চেয়ারম্যান হতে পারতাম না? আমি বিরক্তির সুরে বললাম, ওটা বাবার অনুপস্থিতিতে। বাবা যখন থাকবে না তখনকার সময়ের কথা। যখনকার সময় হোক, তোকেই তো এই পদটা দিল, আর কাউকে দিল না। তোরা এমন হিংসে করছিস কেন? চেয়ারম্যান হলে আমি পুরো কোম্পানি বিক্রি করে খাবো নাকি? সব আগের মতোই থাকবে। বাবার দায়িত্ব ছিল একজন কাউকে দায়িত্ব দেয়া, যে তার পরে হাল ধরবে। তার মনে হয়েছে মীরা এটা পারবে। আর সবচেয়ে বড় কথা, মীরার সঙ্গে মঞ্জির আছে। মঞ্জির এখন থেকে সব কিছু বুঝে শুনে নিচ্ছে। কাজের চেয়ারম্যান হলেও মঞ্জির আর মীরা একসঙ্গে মিলে কোম্পানি চালাতে পারবে। তোদের কি মঞ্জির আছে? দুই বোন আমার দিকে হা করে তাকিয়ে আছে। বড় আপা বলল, না নেই। দেখ রে মেজো, বিয়ে হওয়ার আগেই আমার মঞ্জির করে পাগল। বিয়ে হলে কি করবে এরা, ভাব একবার।
আমি খানিকটা মেজাজ দেখে বললাম, তোর মিষ্টি তুই খা, তোরা এমন কেন? আমার ভালো তোদের সহ্য হয় না। গটগট করে ডাইনিং স্পেসে এসে বাবাকে বললাম, আব্বু তোমার চেয়ারম্যান পদ আমার লাগবে না, তুমি ওটা তোমার বড় মেয়েকে বানাও। আর হ্যাঁ, আমার কোনো জায়গা জমিও লাগবে না, আমার ভাগের সব কিছু তুমি ওদের সবাইকে দিয়ে দাও, তো পারলে আমার জামাইকেও বের করে দাও। তোমার গুণধর 2 বড় জামাইকে নিয়ে কোম্পানি চালাও, আমরা 2 জন যেদিকে ইচ্ছে চলে যাব। সবাই আশ্চর্য হয়ে খাওয়া বন্ধ করে আমার দিকে তাকিয়ে আছে। বড় চাচা বললেন, মীরার মেজাজ খারাপ করলো কে রে? আমি আর কোনো কিছু শোনার অপেক্ষায় না থেকে সোজা বাসার বাইরে বেরিয়ে এলাম। আরগানজা শাড়ি একটা বিশ্রী জিনিস, সামলাতে হিমশিম খাচ্ছি। মাথাটা একদম আগুন হয়ে যাচ্ছে, সমস্ত রাগ এখন গিয়ে শাড়ির ওপর পড়বে। বাড়ির পিছন দিকে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর মনে হলো এভাবে সবার সামনে আবল তাবল বলাটা আমার মোটে উচিত হয়নি। মীরা তো বদলে গেছে না, মীরা একটুও বদলায়নি, এখনও আগের সে গাধাই রয়ে গেছে। কি করে পারলাম এসব বলতে? ভেবেছিলাম এরপর থেকে যা বলবো ভেবে চিনতে বলবো, হলো না। ঠিক একটা ভুলভাল কাণ্ড ঘটিয়ে বসে আছি। আমার এ জীবনে ভালো মেয়ে হওয়া হবে না। হঠাৎ বাবরি চুলাওয়ালার আওয়াজ শুনে চমকে উঠলাম। সে বলল, কি গো, মাথা গরম নাকি খুব? আপনি কেন এসেছেন? হ্যাঁ, সবাই কি ভাববে? সবাই কি ভাববে সেটা মীরা ভাবে? কি বলতে চাচ্ছেন? সবার সামনে বললেন আমরা 2 জন যেদিকে ইচ্ছে চলে যাব। বাবারে বাবা, অনেক কষ্টে হাসি আটকেছি আমি, বলে হো হো করে হেসে উঠল বাবরি চুলাওয়ালা। আমি বললাম, হাসছেন কেন? এটা কি হাসির মতো কথা? কি করে পারেন আপনি মিস মীরা? আমি অবাক। কেন, পাগল মনে হচ্ছে আমাকে? না, অনেকদিন পরে সে আগের মীরার ফিল পাচ্ছি, ভালো লাগছে। যান এখান থেকে। ওমা কেন? আমাকে একা থাকতে দিন, সবাই আপনাকে ভেতরে ডাকছে, যাব না। চলুন যেদিকে ইচ্ছে চলে যাই, বলে মুখ টিপে হাসলো। আমি ভুরুকুচকে তাকিয়ে রইলাম। পরক্ষণে আমারও ভীষণ হাসি পেল, অন্যদিকে মুখ ঘুরিয়ে হেসে ফেললাম আমি। সে বলল, মিস মীরা, আপনাকে একদম হাওয়াই মিঠাইয়ের মতো লাগছে। আমি তাকিয়ে রইলাম। সে আবার বলল, আমার ভাইয়া ভাবির সঙ্গে ফোনে কথা বলবেন, তারা আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছে। একটু পরে বলি, মাথাটা একটু ঠান্ডা হোক, ঠিক আছে? এমন মাথা গরম বউ নিয়ে আমার যে কি হবে। ভয় পেলে বিয়ে করবেন না? না, বিয়ে তো করতেই হবে, হাজার হলেও যেই মেয়ে ফ্যামিলির সবার সামনে বলে আমার জামাইকেও বের করে দাও, আমরা যেদিকে ইচ্ছে চলে যাই। হা 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 হা। তার হাসি দেখে আমার গা জ্বলে যাওয়ার কথা, অথচ অদ্ভুত ব্যাপার, আমার মোটেও রাগ হচ্ছে না, একদমই না, বরং ভালো লাগছে তার এই হাসিটা দেখতে। সে হাসি ফুরাতেই বলল, আপনি এমনই থাকুন মিস মীরা, আপনাকে আমার এভাবেই সবচেয়ে বেশি ভালো লাগে। থ্যাঙ্কস। আমার বাসা থেকে ভাই ভাবি ভাতিজা ভাতিজি সবাই আসতে চাচ্ছে, আপনাকে দেখার জন্য তাদের তর সইছে না, আসতে বলুন। আমি নিজেই বনভাসী, তাদেরকে কিভাবে বলে আসতে? আপনি কি এখন বুঝতে পারছেন না? আপনি আমাদের পরিবারেরই একজন। এখন এতটা অস্বস্তি বোধ করলে কিভাবে হবে? সবাইকে আসতে বলুন। আমার বিয়েতে আমার শ্বশুরবাড়ির কেউ না থাকলে আমারই তো খারাপ লাগবে। সে স্মিত হেসে বলল, থ্যাঙ্কস মীরা। আঙ্কেল সবাইকে দাওয়াত করেছে, তবু আমার খুব আনইজি লাগছিল। চিন্তা করবেন না, কারোরই অযত্ন হবে না, আমরা আছি তো। মীরা থাকতে আপনার টেনশন নেই। আপনি বাড়ির সবাইকে বলুন চলে আসতে, সবাই মিলে একসঙ্গে বিয়ের আয়োজন করব। বাবরিসুল কয়েক পায়ে গিয়ে এসে বললেন, মীরা আপনি কি মন থেকে খুশি? বিশ্বাস হয় না। কিভাবে আপনার মন জয় করব জানা নেই, আপনি কিছু টাচ দিলে সুবিধা হতো। মন জয় করার জন্য বাকি জীবন তো পড়ে আছে, হয়ে যাবে, সমস্যা নেই। এত সহজে আপনি আমাকে গ্রহণ করেছেন, না করে উপায় নেই। বিয়ে যখন ঠিক হয়েই গেছে, এখন কি আমি আপনার সামনে ছুরি ধরে বলবো যে আমাকে টাচ করবেন না, আমাকে জোর করে বিয়ে দিয়েছে? এসব বললে খুশি হবেন? সে হাসতে হাসতে বলল, এটা বলবেন না তাহলে? না। তার মানে টাচ করার পারমিশন আছে? আমি হতভম্ব হয়ে গেলাম। আশ্চর্য লোক একটা। রেগে আগুন হয়ে বললাম, এবার কিন্তু আমি একাই বের হয়ে যাব, বলে দিলাম। আপনার সঙ্গে যাব না, আমি একাই যেদিকে ইচ্ছে চলে যাব। সে হেসে বলল, আচ্ছা বাবা, সরি, কোথাও যেতে হবে না, আপনি থাকুন এখানে, আমি যাচ্ছি। সে বাসার ভেতরের দিকে পা বাড়ালো, দূর থেকে বলল, ভাবির নাম্বারটা হোয়াটসঅ্যাপে দিচ্ছি, সময় করে কল দিয়েন, সবাই অপেক্ষা করছে আপনার জন্য। আমার চোখের সামনে থেকে যান। সে 2 হাতে মাফসাই ধরনের একটা ভঙ্গি ফুটিয়ে তুলল। আমি মুখ বাঁকা করে ফেললাম, আড়াল হয়ে গেল। সে নিজের শাড়ির দিকে চোখ যেতেই ওর বলা সেই কথাটা মনে পড়ে গেল, আপনাকে হাওয়াই মিঠাইয়ের মতো দেখাচ্ছে।
কথাটা মনে পড়তে হাওয়াই মিঠাইয়ের মতো গলে গেলাম আমি। সারাদিনের সমস্ত আয়োজন শেষে বাড়িটা যেন ঘুমিয়ে পড়ল। রাতের আকাশে উজ্জ্বল চাঁদ যেন আমার নতুন জীবনের সাক্ষী। আমার হৃদয়টাও অবশেষে শান্ত হয়েছে, কিন্তু উত্তেজনা একেবারে নষ্ট হয়ে যায়নি। আগামী দিনগুলো কিভাবে এগোবে কে জানে। ফোনে টুং করে একটা মেসেজ আসলো, বাবরি সুল্লার ঘুমিয়ে গেছেন মিস মীরা। মেসেজটা রিপ্লাই না করে ফোনটা রেখে দিলাম। আমার মনটা অসম্ভব রকমের শান্ত। জীবনটাকে হঠাৎ করে খুব চমৎকার মনে হচ্ছে। খানিক ভয়, উত্তেজনা, মায়া আর একরাশ ভালো লাগা আমাকে ঘিরে রেখেছে। এরকম সুন্দর মুহূর্ত কি আর কখনো আসবে জীবনে? আবারও মেসেজের শব্দে আমার ভ্রম ভাঙল। আজকের চারটা একটু বেশি সুন্দর, আপনার কথা মনে করিয়ে দিচ্ছে। আমি কি উত্তর দিব ভেবে পেলাম না। জানালার পাশে দাঁড়িয়ে চাঁদ দেখছিলাম। তার মেসেজটা পড়ে আরও একবার তাকাই চাঁদের দিকে। সত্যি এই জ্যোৎস্না ভরা আকাশ আমাদের নতুন এক সম্পর্কের সাক্ষী হয়ে রইল। সকালবেলা নাস্তা সেরে আমার বোন দুলাভাইরা যে যার বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। রাতে বড় আপা বেশ শক্ত করে জড়িয়ে ধরে সরি বলেছে আমাকে। আপা চলে যাওয়ার সময় আমিও শক্ত করে জড়িয়ে ধরে বললাম সরি। আপা হাসি মুখে বিদায় নিয়ে চলে গেল। সবাই বেরিয়ে যেতে বাড়িটা শুনশান লাগে আমার। সব কিছু কেমন দ্রুত হয়ে গেল। ভাবতে ভাবতে আমি অন্যমনস্ক হয়ে পড়ি। হঠাৎ মনে হচ্ছে সব কিছু বোধহয় একটা স্বপ্নের অংশ ছিল। আমি নিজের হাত তুলে চেয়ে দেখলাম, যেন সেই হাত ধরার অনুভূতি এখনো আমার আঙুলে রয়ে গেছে। একটা গোটা দিন তার সঙ্গে আমার দেখা নেই, না কোনো মেসেজ, না কোনো ফোন কল। ভেতরে ভেতরে কেমন বেকুল হয়ে পড়লাম। মনে হচ্ছে সে আমার কত দিনের আপনজন। যেন যুগ যুগ ধরে আমরা একে অপরের সঙ্গে রোজ দেখা করি, রোজ গল্প করি। রাত নামতে নামতেই বেকুলতা আরও বাড়ল। মন পড়ে আছে অদৃশ্য অপেক্ষার অন্ধকারে। বারবার ভেবে ফেলি কেন সে এখনো মেসেজ পাঠালো না। মন খারাপ তীব্র থেকে তীব্রতর হয়। হাতগুলো অবচেতনভাবে ফোনের দিকে চলে আসে। তারপর হঠাৎ নামিয়ে রাখি, না কোনো মেসেজ নেই। এই শূন্যতা, এই নিঃশব্দ রাত সব মিলিয়ে আমার অন্তরকে আরও নিঃসঙ্গ করে তুলছে। হঠাৎ গেট খোলার আওয়াজ শুনে বুকের ভেতরটা ধক করে উঠল। মনের কোণে কোথাও একটা তীব্র প্রত্যাশা, হয়তো সে এসেছে, কিন্তু না, এসেছে বাবা। আমার মন খারাপটা আরও খানিক রসদ পেয়ে তীব্র হলো। এমনই দোলাচলে মুখ গোমরা করে শুয়ে আছি। ঘড়িতে রাত 11টা। আমি কাত হয়ে শুয়ে আছি। চোখ থেকে অশ্রু গড়িয়ে বালিশে পড়ল। একবার না বেশ কয়েকবার। কি অদ্ভুত, একটা মানুষের সঙ্গে কথা হয়নি বলে আমি কাঁদছি। কি হয় সে আমার। হঠাৎ ফোনে মেসেজের শব্দ। কলিজাটা ধক করে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল তার নাম। মেসেজটা ওপেন করে দেখি, তাতে লেখা একটু বাইরে আসতে পারবেন, বাসার সামনে অপেক্ষা করছি। আমার কি যে হলো জানি না। ফোনটা হাতে নিয়ে ছুটে নিচে নেমে এলাম। যেন কারো অনুমতির পরোয়া করি না। ঘড়িতে সময় কত দেখার প্রয়োজন নেই। পোশাক পাল্টে নিজেকে পরিপাটি করার তাগিদ নেই। মুহূর্তের মধ্যে দৌড়ে বাসার বাইরে চলে আসি। তাকে দেখে আমার দেহ যেন প্রাণ ফিরে পায়। দূর থেকে এক পলক দেখে আমি আরামে চোখ বন্ধ করে ফেললাম। এতক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন অবশেষে নিভল। সে নিজে এগিয়ে আসলো আমার দিকে। জায়গাটায় আলো নেই খুব একটা। দূর হতে একটা আলো এসে পড়েছে রাস্তার ওপর। সে ধীর পায়ে সামনে এসে স্মিত এসে বলল, মাথা ঠান্ডা হয়েছে? গরম কখন হলো? কাল তো গরম রেখে গিয়েছিলাম। একদিন পরে এসে জিজ্ঞেস করছেন সেটা? সারাদিন এলাকার বাইরে ছিলাম, ব্যস্ততা ছিল কাজের। এত রাতে বাইরে আসতে বললাম যে কিছু মনে করেননি তো? না, আঙ্কেল আন্টি দেখেছে। জানি না কেন আসতে বলেছেন। সে মাথা নিচু করে রাখলো কয়েক সেকেন্ড। বোধহয় উত্তরটা ঠিকঠাক সাজানো নেই। মাথা তুলে বলল, আপনাকে দেখতে ইচ্ছে করছিল। স্তব্ধ হয়ে গেলাম। হৃদয়টা দ্রুত ধুকপুক করছে, বুকে মিষ্টি ব্যথা। মনে হলো এই ছোট্ট কথাটাই আমার পুরো দিন, পুরো রাত, আমার সব বেকুলতা, সব অস্থিরতা এক মুহূর্তে পূর্ণ করে দিয়েছে। আমি অনুভূতি আড়াল করে সাধারণভাবে বললাম, বাসায় ঢুকলেই পারতেন। আঙ্কেল আন্টির সামনে দিয়ে আপনার সঙ্গে কথা বলার সুযোগ পাওয়াটা কঠিন হতো। আমাকে একটা মেসেজ দিলে ছাদে যেতাম বা নিচে আসতাম। কঠিন হওয়ার কিছু নেই, তাই? এখন যাই, আর একটু থাকুন। তার কণ্ঠে উদ্বিগ্নতা। আমার শরীরটা থরথর করে কেঁপে উঠল। যেন এই নির্জন রাতে বাড়ির বাইরে দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলছি। এমনটা আমার জীবনে কখনো হওয়ারই কথা ছিলই না।
আমারও ইচ্ছে করছে তার সঙ্গে বসে গল্প করি। কোনো কথা না হোক, অন্তত চুপচাপ পাশে দাঁড়িয়ে থাকুক সে, আড়াল হলেই যেন হৃদয়টা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে। এভাবে চুপ করে কতক্ষণ রইলাম মুখোমুখি দাঁড়িয়ে, জানা নেই। এক সময় আমি বললাম, যাই এখন। আচ্ছা, যাচ্ছি। সরি এত রাতে বাইরে আনার জন্য। ইটস ওকে। আমি আর পিছনে ফিরে তাকাইনি একটিবারও। যেমন দৌড়ে বের হয়েছিলাম তেমনি দ্রুত পদে বাসায় ফিরে আসি। বাবা মাকে নিজের রুমে দেখে স্বস্তি পাই, কিন্তু বুকের ভেতর একটা হৃৎপিণ্ড বলে কিছু আছে যে এত জোরে দৌড়াচ্ছে কেন। ভেবেছিলাম এক পলক দেখা হলেই পরম স্বস্তিতে ঘুম চলে আসবে, কিন্তু না, তাকে দেখে অস্থিরতাটা আরও তীব্র হলো। এখন মন খারাপ হচ্ছে এই ভেবে যে কেন সে চলে গেল। যদি মুখোমুখি দাঁড়িয়ে একটা জীবন পার করে দিতে পারতাম। ফোনটা বেজে উঠলো, তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কানে ধরলাম। ওপাশ থেকে বাবরি চুলালার গলা শোনা গেল। হ্যালো মীরা। জি বলুন। ঘুমাননি? না, রাত জাগলে শরীর খারাপ করবে। করেনি কখনো? রাত জাগার অভ্যাস আছে আপনার? মাঝে মাঝে জেগে থাকি। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আপনার সম্পর্কে কত কিছু জানার বাকি মিস মীরা। আমি উত্তর দিলাম, তা তো আমারও। আমি তো আপনার সম্বন্ধে কিছুই জানি না, একদম কিছু না। এমন অচেনা অজানা একটা ছেলেকে বিয়ে করতে কেমন লাগছে আপনার? মুখে কোনো উত্তর করলাম না, তবে মনে মনে বললাম, অচেনা কই? শুধু কি তথ্য জানলেই মানুষ চেনা যায়? আপনাকে তো আমার ভীষণ চেনা মনে হয়। এ জীবনের সবচেয়ে আপন মানুষ। আপনি আশেপাশে থাকলেই মনে হয় সব কিছু ঠিক আছে, দূরে গেলেই শূন্যতায় মুছড়ে যায়। এটাকে কি কেউ পর বলে? এত কিছু মুখ ফুটে বলতে পারিনি, জানি না কেন। তাকে নিয়ে বুকে জমিয়ে রাখা আবেগগুলোর ছিটে ফোটাও আমি তাকে বুঝতে দিতে চাই না। এর কারণ কি? তার হৃদয়ে আমার জন্য বেকুলতা তৈরি করা হয়তোবা। আমি তাকে আরও ভড়কে দিয়ে বললাম, অচেনা একটা ছেলেকে বিয়ে করেছি বলে আমার মাথায় রাজ্যের টেনশন। আপনি কি বোঝেন না? বুঝি। আস্তে আস্তে চিনিয়ে দেব মীরা। আপনি যতবার মীরা শব্দটা উচ্চারণ করেন ততবার কিছু না। বলুন। না, তেমন কিছু না। মনে হয় আমি আপনার অনেক পরিচিত। এই কথাটা আমার মনের কথা নয়, মুখের কথা। মনের কথা হলে যতবার আপনি আমাকে মীরা বলে সম্বোধন করেন, আমার ভেতর তুমুল উত্থাল পাথাল করে ওঠে। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হয়। এই কথাটাও আমি মুখে বলতে পারবো না। মীরা, আপনি আমার ভীষণ চেনা। কিভাবে, কতখানি, কিভাবে তা জানি না, কিন্তু সবসময় মনে হয় আপনার সঙ্গে আমার বিয়ে হবার কথা। আপনি ছাড়া আমার জীবনে আর কেউ আসতেই পারে না। আমি স্তব্ধ হয়ে শুনলাম। মনের ভেতর উথলে ওঠা এক রাজ্য সমান প্রশ্নকে সামলে নিয়ে বললাম। সে বলল, মনে আছে মীরা, ওই যে দাদুবাড়িতে দাদির অন্ধকার ঘরে যেদিন আমাদের প্রথম আলাপ হলো? হ্যাঁ, আপনি অন্ধকারে বসেছিলেন, আমি জানতাম না আপনি সেখানে ছিলেন। সে বলল, সেদিন আপনি রুমে ঢোকার সময় টের পেয়েছিলাম। সারা শব্দ করিনি। আমি চেয়েছিলাম আপনি রুমে থাকুন। ঘুটঘুটে অন্ধকারের মধ্যেই আপনার উপস্থিতি আমার ভালো লাগছিল। এটার কি কোনো ব্যাখ্যা আছে? আপনি তো লোকটা সুবিধার না। না না, প্লিজ আমাকে খারাপ ভাববেন না। আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। আমি শুধু আপনার উপস্থিতিতে আনন্দ পাচ্ছিলাম। আমার ভালো লাগছিল। অনেকক্ষণ পর যখন ফোনের আলো জ্বালালাম, ভান করলাম যে আপনাকে আমি দেখতে পাইনি। এরপর আপনার সঙ্গে কয়েকটা কথা হলো। আমি সেই দিনের স্মৃতিতে ঢুকে পড়লাম। আহা, সেই রাত, সেই দাদুবাড়ি, কত শত আবেগময় স্মৃতি জমে আছে সেখানে। বাবরি চুলালার মনেও সে একই অনুভূতি দোল দিয়ে গেছে, জানা ছিল না আমার। বললাম, সেদিনই কি প্রেমে পড়েছিলেন আমার? প্রেমে পড়েছি কিনা জানি না, আপনাকে কখনো সেই চোখে দেখিনি। শুধু জানতাম আপনি আমার বিশেষ কেউ। বিয়ে বাড়িতে আপনি আশেপাশে থাকলে আমার ভালো লাগতো, কিন্তু কখনো আপনাকে ভালোবাসার মতো দুঃসাধ্য কল্পনা করিনি। আমি খানিকক্ষণ চুপ থেকে বললাম, তাহলে তো বলা যায় আমাকে আপনার ভালোই লাগতো। সেটা আপনি যেই চোখে দেখুন না কেন। যখন আপনি জানলেন আপনার সঙ্গে আমার বিয়ে ঠিক হয়েছে, তখন খুশি হননি কেন? সে বিশাল বড় একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, এটা তো আকাশ কুসুম কল্পনার মতো। আমার আছেটা কি মীরা? বাবা মা নেই, থাকার মতো জায়গা নেই, কেরিয়ার নেই, আয় রোজগার নেই, এলোমেলো ময়লা জামা কাপড় পরে থাকি। লাইফ নিয়ে প্রচণ্ড হতাশ একটা ছেলে আমি কোন সাহসে বা কিসের ভাবনায় আপনার মতো একটা রাজকন্যাকে বিয়ের সাহস করব বলুন? এটা কি কোনোভাবে যায়? হয়তো দুনিয়ার ৮-১০টা ছেলে এতে খুশি হতো। আমি তো সবার মতো নই। আমার বিবেক আমাকে খুশি হতে দেয়নি।
নিজেকে মোটেও আপনার যোগ্য ভাবতে পারছিলাম না। সব কিছু কেমন এলোমেলো লাগছিল, এত হতাশা, এত ট্রমা, মেন্টালি বিধ্বস্ত একটা ছেলের জীবনে আপনার মতো ফুলকে আমি কোথায় রাখতাম? আমি চট করে জিজ্ঞেস করলাম, এখন কোথায় রাখবেন? এখন তো একটু সাহস হয়েছে, আশা করি ফুলকে ফুলের মতোই সাজিয়ে রাখতে পারবো। বাগানটা হয়তো ছোট হবে, তবু ফুলের একটা বাগান তো হবে। আগে তো এই বাগানটুকু করার মতো অবস্থা ছিল না। ও আচ্ছা, তাই এতদিন পরে কেন মনে হয়েছে মীরাকে বিয়ে করা যায়? বিয়ের প্রসঙ্গে কথা বলা সেই কবেই বন্ধ করে হয়ে গেছে। আপনার সঙ্গে আমার মাসখানেকের দেখাও হয়নি, আপনি হুট করে একদিন এসে কেনই বা বললেন মীরা আমাকে বিয়ে করুন। সে শব্দ করে হাসল। তার হাসির শব্দে তলিয়ে গেল আমার জানার আকাঙ্ক্ষা। মুগ্ধ হয়ে তার হাসির শব্দটা আমি মস্তিষ্কে সেভ করে রাখলাম। যদি মানুষের মাথায় সত্যি রেকর্ড করার সিস্টেম চালু থাকতো, সারা রাত বারবার তার এই হাসির শব্দটাই আমি বাজিয়ে বাজিয়ে শুনতাম। বাবরি চুলওয়ালা বলল, এটা শুক্রবার রাতে বলবো। কেন? কি এমন গোপন কথা যেটা শুক্রবার রাতে বলতে হবে? ওই রাতটা আমাদের জন্য স্পেশাল একটা রাত, কিছু কথা তো ওই রাতের জন্য বাকি রাখতে হবে, তাই না? নয়তো সেদিন বলবোটা কি? আমি লজ্জা পেয়ে চুপ করে রইলাম। পরক্ষণে বললাম, আচ্ছা শুক্রবার রাতে কি আমাদেরকে আলাদা কথা বলতে দিবে নাকি ফোনে কথা বলতে হবে? মানে বলছি যে শুক্রবার রাতে আপনি কিভাবে কথা বলবেন? কিভাবে আবার? আপনার মুখের সামনে বসে থেকে আপনার দিকে চেয়ে চেয়ে বলবো, এটাই জিজ্ঞেস করছি। এটা কিভাবে সম্ভব হবে? সে কয়েক সেকেন্ড চুপ করে বলল, মীরা, কেউ আপনাকে বলেছে যে বিয়ে পড়ানোর পর মঞ্জিরকে বাসা থেকে বের করে দিব? না তো তাহলে? আপনি তো আমাকে নিয়ে যাবেন না, আপনি তো বলেছেন বিয়ের পরে আমাকে বাবার বাসাতেই থাকতে হবে। হ্যাঁ, তো আমি যদি বাবার বাসায় থাকি আর আপনি আপনার বাসায় বা অফিসে, কিভাবে আমাদের কথা হবে আপনার সামনেই? আমার প্রশ্ন শুনে সে বোধহয় খুবই মজা পেলে এমন উচ্চস্বরে হাসি শুরু করে ফোনটা কানে ধরে রাখতে পারলাম না। কয়েক ইঞ্চি দূরে সরিয়ে তার হাসি শেষ হওয়ার অপেক্ষা করতে লাগলাম। অতঃপর তিনি হাসি সমাপ্ত করলেন। এরপর বলল, মীরা, ওই দিন আমাদের বিয়ের রাত, আমাদের বাসর রাত, সামনাসামনি কথা বলতে দিবে না মানে? আমি আশ্চর্য হয়ে বললাম, শুক্রবার রাতে আমাদের বাসর রাত? আমি তো ভেবেছিলাম এটা কয়েক মাস পরে ধরবো। আমি শুক্রবার বিয়ে করে কয়েক মাস অপেক্ষা করব বাসর রাতের জন্য? বলে আবারও উচ্চস্বরে হাসা আরম্ভ করে দিল। আমি খানিকটা বিব্রত হয়ে বললাম, এটা তো আমাকে কেউ বলেনি, আমি শুধু জানি বিয়ে হবে, এতটুকুই। এরপর কি হবে তা তো আমার জানার কথা নয়, যেহেতু কয়েক মাস পরে আপনি আমাকে নিয়ে যাবেন। সে হাসতে হাসতে বলল, উফ মীরা, তুমি একটা পাগলি। ছোটোখাটো না, বড় সড় ধরনের পাগলি। তুমি একটাবার ভাবলে না আমি বিয়ে করে কিভাবে সুরসুর করে চলে আসব, তাও তোমাকে ওখানে একা ফেলে? তোমাকে দূরে রেখে আমি একটা দিন পার করতে পারছি না মীরা। আমি সদ্য বিয়ে করা বউকে কিভাবে দূরে সরিয়ে রাখবো? লজ্জায়, আনন্দে, ভালো লাগায়, সুখের আবেশে আমি যেন পাগল হয়ে যাচ্ছি। শুক্রবার থেকে এই মানুষটা একদম আমার হয়ে যাবে। আমি কল্পনা তো ভাবিনি সেই রাতে আমরা মুখোমুখি বসে গল্প করতে পারবো। একটিবারের জন্য আমার মনে এই কথাটা ভেসে আসেনি। শুক্রবার রাতে আমাদেরকে নিয়ে আর কেউ মাথা ঘামাবে না, আমরা দুজন নিজেদের মতো করে কথা বলবো, হাসবো, খুনসুটি করবো। ভাবতে ভাবতে আমার হৃদয় ভরে গেল সীমাহীন সুখে। নিশ্চিতভাবে ওই রাতে আমি এক পলক ঘুমাবো না। নিষ্পলক চেয়ে শুধু তার দিকে তাকিয়ে থাকবো। সে আমাকে যত নির্লজ্জ ভাবুক তবুও তাকিয়ে থাকবো। যে মানুষটা সব সময় আশেপাশে থাকুক চাইতাম আমি, সে ওই রাতটা সারা রাত আমার পাশে বসে থাকবে। মীরা, তোমাকে এখন থেকে তুমি বলি? আচ্ছা, শুনতে খারাপ লাগছে না? অসুবিধা নেই। লজ্জায় লাল হয়ে উঠেছি আমি। তার মুখে তুমি শব্দটা শুনতে মিষ্টি লাগছে, অসম্ভব মিষ্টি। সে যদি দিনে একবার আমায় ডাকে তুমি বলে, তাতেই আমার দিনটা সুন্দর হয়ে যাবে। বাবরি চুলওয়ালা বলল, তাহলে ভেবেছিলে আমি কবুল বলার পর মোনাজাত শেষ করে উঠে অফিসে চলে আসব? আমি লজ্জা মিশ্রিত কণ্ঠে বললাম, এই আলাপ বাদ দিন তো প্লিজ। কেন? তোমাকে রেখে আসলে তুমি মন খারাপ করবে না? প্লিজ প্লিজ, এটা বাদ দিন। ওকে। সে আবারও হেসে উঠল। আমি মন্ত্রমুগ্ধের মতো তার হাসির শব্দ শুনলাম। সে এবার বলল, মীরা, সিরিয়াস কোশ্চেন, আমরা শুক্রবার রাতে কোথায় থাকবো? আমি জানি না এই টপিকে আমি একটা কথাও বলবো না। এবার সিরিয়াস আলাপ মীরা। আমার তো বাড়ি নেই, ঘর নেই, তোমাকে কোথায় এনে রাখবো? একটা বাসা ভাড়া করে নিব? না, আগে আপনি নিজের সব কিছু গুছিয়ে নিন। আমি এখন কোথায় যাব না, এখানে থাকবো। তোমাদের বাড়িতে আমরা কোন রুমে ঘুমাবো মীরা? দোতলায় তোমার রুমে নাকি নিচতলায়
আমাকে থাকতে দাও রুমে। আমি লজ্জা পেয়ে ফোন নামিয়ে রাখলাম। সম্মুখে থাকা ড্রেসিং টেবিলের আনে তাকিয়ে দেখি আমার মুখ বন্ধ রাখতে পারছি না, অনবরত হাসছি। সে কল কেটে দিয়ে আবারও কল দিল। আমি ফোনটা ইসে করে দূরে সরিয়ে রাখলাম, রিসিভ করলাম না। সে পরপর কয়েকবার ফোন দিল, আমি দুষ্টুমির ছলে ধরলাম না কল, রেখে দিলাম সাইলেন্ট মুডে। বালিশে মুখ গুজে আপন মনে হাসছি আর ভাবছি এত খুশি লাগছে কেন আমাকে, আনন্দে বোধহয় পাগল হয়ে যাব।